নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি রয়েছেন, আলাদা করে আশা করি পরিচয় করাতে হবেন না। তিনি উত্তরবঙ্গ তথা পশ্চিম বাংলার অন্যতম দাপুটের নেতা, বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। নিশীথবাবু, আপনাকে আজ বাংলায় স্বাগত। প্রথম যে বিষয়টা একেবারে আলোচনায় আনবো, যে আপনার লেখা দুটি বই প্রকাশ করলেন, সোর্সটা কি, মানে কিসের জন্য আপনি এটা হঠাৎ মাথায় আসলো এই বিশেষ ওয়াক অফ নিয়ে, এবং পশ্চিমবঙ্গের সীমান্ত থেকে শুরু করে গোটা বাংলা, মূলত কুচবিহার নিয়ে গোটা স্টোরিটা তুলে ধরার পিছনে? দেখুন, কুচবিহার প্রথমেই বলি, আমার লেখা প্রথম বইটি কুচবিহার, আমার জন্মস্থান। কুচবিহার পশ্চিমবঙ্গের একটি একেবারে প্রান্তিক জেলা এবং একটা ঐতিহাসিক প্রেক্ষাপট যেমন রয়েছে এই কুচবিহারের, পাশাপাশি সীমান্তবর্তী জেলা হবার জন্য একদিকে যেমন ইন্দো বাংলাদেশ বর্ডার রয়েছে, একদিকে আসাম রয়েছে, একদিকে ভুটান, একদিকে নেপাল, এবং চীনের সঙ্গেও খুব এরিয়াল ডিস্টেন্স খুবই কম। একটা জিওপলিটিক্যাল গুরুত্ব যেমন রয়েছে, ঠিক পাশাপাশি একটা ঐতিহাসিক প্রেক্ষাপটও রয়েছে। তো সব মিলিয়ে আমার মনে হয়েছে যে এই কুচবিহার সম্বন্ধে মানুষকে জানাবার একটা সুযোগ এসছে, এবং সেই কারণেই কলম ধরেছিলাম। কখনো ভাবিনি যে আমি একটা বই লিখে ফেলবো, এবং সত্যি এটা ভাবতে অবাক লাগছে যে এখন করে ফেলেছি, ভাবতে অবাক লাগছে। কিন্তু বই পড়ার যে নেশা, সেটা আমার কিন্তু ছোটবেলা থেকেই ছিল। শুকতারা থেকে শুরু করে সেই সময় শিশু কিশোরদের যে সমস্ত পাক্ষিক পত্রিকা ছিল, মাসিক পত্রিকাগুলো নিয়ম করে পড়া, এবং পরবর্তী সময় বহু সাহিত্যিক, বহু লেখক যাদের বই আমি পড়েছি, একেবারে বাংলা থেকে শুরু করে বিভিন্ন ভারতবর্ষের স্বনামধন্য যারা লেখক রয়েছে। কিন্তু পরবর্তী সময় আমার মনে হলো যে একটা আমার জন্মভূমির জন্য, আমার জন্মস্থানের জন্য একটা ছোট্ট কাজ করে যেতেই পারি, যাতে বাইরে থেকে যারা কুচবিহারে আসছে বা কুচবিহার সম্বন্ধে যাদের সামগ্রিক কোনো ধারণা নেই, যাতে তাদের একটা সেই ধারণা তৈরি হয়। কুচবিহারের যে ইতিহাস, শূরবীর চিলারায়ের সময় থেকে, মহারাজা নৃপেন্দ্র নারায়ণ থেকে শুরু করে, গায়ত্রী দেবী থেকে শুরু করে, যে একেবারে একটা গর্বের ইতিহাস রয়েছে, সেই ইতিহাস মানুষের সামনে তুলে ধরা। কুচবিহারের ইন্ডিজিনাস ফুড থেকে শুরু করে সেখানকার কৃষ্টি সংস্কৃতি, উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান থেকে শুরু করে একেবারে রাজবংশী ভাষা, কান্তাপুরী ভাষা, সব মিলিয়ে একটা যে ধারণা, সেই ধারণা দেওয়ার জন্য আমি বইটি লিখেছি। এবং পাশাপাশি রাজনৈতিক যে ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং বর্তমান রাজনৈতিক কি পরিস্থিতি রয়েছে, তার মধ্যে কুচবিহারের মানুষ জীবন সংগ্রামে কিভাবে বেঁচে রয়েছে, কি স্বপ্ন কুচবিহারের মানুষ দেখে, আমরা কি দেখি, এবং সেই সঙ্গে সঙ্গে সেটা কিভাবে বাস্তবায়িত করতে চাই, তার মধ্যে দিয়ে আমরা কিভাবে বেঁচে আছি, সব মিলিয়ে সেই বইটাতে তুলে ধরা হয়েছে। এবং পাশাপাশি আরেকটি বই, ওয়াক অফ, যেটা সাধারণত এই বইটি আমার লেখার ইন্সপিরেশন হচ্ছে যখন ওয়াক অফ সম্বন্ধে কাজ চলছিল, এই ল আসবার প্রাক মুহূর্তে। সেই সময় আমরা যখন স্টাডি করি, পার্লামেন্টারি লাইব্রেরি হোক এবং বিভিন্ন পার্লামেন্ট ডিসকাশন থেকে শুরু করে, ইতিহাসে কারা এই ওয়াক অফ সম্বন্ধে কি বলেছে, কি মন্তব্য করেছে, এবং এখান থেকে কারা সুবিধা নিয়েছে, কাদের অসুবিধা হয়েছে, কাদের স্বার্থসিদ্ধি হয়েছে, সমস্ত বিষয়ে যেমন আলোচনা আছে। পাশাপাশি সারা পৃথিবীর বিভিন্ন দেশে কিভাবে এই ওয়াকফকে দেখা হয়, মুসলিম দেশগুলোতে কিভাবে একে দেখা হয়, সেটার উল্লেখ রয়েছে। এবং বইটি পুরোটাই একাডেমিক, ওয়াকফ সম্বন্ধে জানবার বিষয়। তবে নামের ক্ষেত্রে আমি কনসপিরেন্সি এই কারণে দিয়েছি, কারণ আমার মনে হয়েছে এটা কনসপিরেন্সি। যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটা দেশ ভাগ হয়, তার পরবর্তী সময় ধর্মের ভিত্তিতে আইন তৈরি করে সে আইনকে ইমপ্লিমেন্ট এবং দেশের ভিতরে দেশ তৈরি করবার যে কাজ,
সেটাকে আমার কনস্পিরেসি মনে হয়েছে, দেশের বিরুদ্ধে গভীর চক্রান্ত মনে হয়েছে, সেই জন্য নাম দিয়েছি। কিন্তু বাকি বইতে যা রয়েছে সেটা সম্পূর্ণভাবে তথ্যভিত্তিক, এবং যে সমস্ত ডিসকাশনগুলো অন দ্য ফ্লোর অফ দ্য হাউস পার্লামেন্টে হয়েছে, লোকসভা এবং রাজ্যসভায়, সেটার ভিত্তিতেই করা হয়েছে। আপনি যে মূলত কথা বলেন যে আপনার বইয়ের কোচবিহার থেকে শুরু করে বিভিন্ন পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে শুরু করে সেইগুলো ইতিহাসগুলো পুরো তুলে ধরেছেন। এই সীমান্ত নিয়ে একটা কথা, সীমান্ত সুরক্ষা বা যার দায়িত্বে থাকে তিনি হচ্ছে বিএসএফ, আপনি সেই দপ্তর সামলেছেন এক সময়। মুখ্যমন্ত্রীর বারংবার একটা অভিযোগ করা হয় বিএসএফ এর দায়িত্ব কে অনুপ্রবেশ করবে কারা অনুপ্রবেশ করবে না, এই যে তত্ত্বটা এটা কি মেনে নিতে পারেন, মানে না? দেখুন, প্রথম কথা বলবো যে 450 কিলোমিটার আনফেন্সড এরিয়া এখনো ইন্দো বাংলাদেশ বর্ডারে এই পশ্চিমবঙ্গের সঙ্গে রয়েছে, এবং এই যে 450 কিলোমিটার এরিয়া আনফেন্সড রয়েছে এর জন্য বারংবার গৃহ মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে চিফ সেক্রেটারিকে, কিন্তু এর কোনো উত্তর দেওয়া হয়নি। এখন পর্যন্ত এর কোনো উত্তর আমরা পাইনি। এবং আপনারা জানেন, ল্যান্ড ইজ আ স্টেট ম্যাটার। যতক্ষণ পর্যন্ত রাজ্য সেই ল্যান্ড অ্যাকোয়ার করে কেন্দ্রকে না দেবে, কেন্দ্র ততক্ষণ পর্যন্ত ফেন্সিং করতে পারবে না। এটাই ফেডারেল স্ট্রাকচার এটাই বলে। আর যদি কেন্দ্র নিজে থেকে সেটা করতে যায় তাহলে ফেডারেল স্ট্রাকচারকে ব্রেক করা হবে। আমরা ফেডারেল স্ট্রাকচারকে সম্মান করি, সংবিধানকে সম্মান করি, ভারতবর্ষের আইনকে সম্মান করি, যে কারণে আমরা বারংবার পশ্চিমবঙ্গ সরকারের কাছে পত্র প্রেরণ করেছি, চিঠি দিয়েছি সেই ল্যান্ড অ্যাকোয়ার করবার জন্য। ইভেন যে অর্থ রাজ্য থেকে চাওয়া হয়েছিল সেই ল্যান্ড অ্যাকোয়ার করবার জন্য, সেই অর্থ কিন্তু রাজ্যকে কেন্দ্র থেকে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত সেই যে আনফেন্সড এরিয়া সেটা আনফেন্সডই থেকে গেছে। এবং যে কথা তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বর্ডারে বিএসএফ থাকে তাহলে কি করে ইনফিল্ট্রেশন হয়, মনে রাখবেন বর্ডারে শুধুমাত্র বিএসএফ কিন্তু আমাদেরকে সুরক্ষিত যেমন রাখে, তেমন কিন্তু পাশাপাশি ফেন্সিং এর প্রয়োজনীয়তাটাও অন্য বেশি প্রয়োজন রয়েছে। কারণ হঠাৎ করে একটা মব বর্ডারে কিভাবে ইনফিল্ট্রেশন হয়, হঠাৎ করে একটা মব একটা বিপুল সংখ্যক লোক 100, 150, 200, 500 লোক একবারে ঢুকে গেল, ঢুকে এক একজন এক এক দিকে ছড়িয়ে স্ক্যাটার্ড হয়ে যায়। বিএসএফ সবসময় তারা গুলি চালাতে পারে না, তাদেরকে অনুমতি নিতে হয়, পারমিশন নিতে হয়, ততক্ষণে হয়তো প্রবেশ হয়ে গেছে। এবং কারা প্রবেশ করছে এটা দেখতে হবে। প্রবেশ করছে রোহিঙ্গাদের মতন একটা সম্প্রদায় যারা আরাকান পর্বতে সশস্ত্র আন্দোলন 10 বছর বুদ্ধিস্টের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন চালিয়েছে, যারা মায়ানমার গভর্নমেন্টের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন চালিয়েছে, যাদেরকে ট্রেনিং দিয়েছে আইএসআই নেতা। সেই রোহিঙ্গারা যখন ইনফিল্ট্রেশন করছে, যারা চট্টগ্রামের পাহাড় পর্বত অতিক্রম করে ফেনী নদী অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে, তাদের কাছে এই সমতল বর্ডার তো কোনো বিষয়ই নয়। এবং তারা লড়াইতেও কোনো অংশে কম না, সাহসের দিক থেকেও কিন্তু তাদের দুঃসাহসিকতা অনেক বেশি। কারণ দীর্ঘদিন তারা সেই আরাকান পর্বতে তারা মায়ানমার গভর্নমেন্টের বিরুদ্ধে লড়াই করেছে। আজকে যদি প্রশ্ন ওঠে যে কিভাবে প্রবেশ করছে, এই অনুপ্রবেশকারীরা সবসময় সময়ের অপেক্ষায় থাকে। রোদ, বৃষ্টি, ঝড় যেমন আছে তেমন কুয়াশা রয়েছে, তেমন প্রবল প্রাকৃতিক দুর্যোগ রয়েছে। এরা সময়ের অপেক্ষায় থাকে, যে কোনো সময় তারা অনুপ্রবেশ ঘটায়। এবং সবচাইতে বড় কথা, বাঙালিদের মতন এদের পোশাক, বাঙালিদের মতন এদের ভাষা, বাঙালিদের মতন এদের একই রকম জীবনযাত্রা, জীবন জীবিকা। বিএসএফরা বাইরে থেকে আসে, তারা বিভিন্ন স্টেট থেকে এসে তারা প্রহরায় থাকে, তারা আইডেন্টিফাই করতে পারে না কখনো যে কে রোহিঙ্গা কে বাঙালি, কারণ বাংলা ভাষায় তো সবাই কথা বলছে। এবং সেই ক্ষেত্রে অনুপ্রবেশটা অনেক সহজ হয়ে যায়। আজকে যদি প্রশ্ন করা যায় যে এখনো কেন 450 কিলোমিটার ল্যান্ড অ্যাকোয়ার করে দেওয়া হয়নি, কার স্বার্থে, কাদেরকে অনুপ্রবেশ ঘটানোর স্বার্থে, এই প্রশ্নের উত্তর কোনো আছে তৃণমূল কংগ্রেসের কাছে? এর জবাব দিয়ে তারপরে তৃণমূল কংগ্রেসের উচিত বিএসএফ জওয়ানদেরকে কাঠগড়ায় দাঁড় করানো।
শেষের দিকে এখন একটা জিজ্ঞাসা না করলেই নয়, এই অনুপ্রবেশ ইস্যু যখন আপনারা সোচ্চার হচ্ছেন তখন প্রধানমন্ত্রী রাজ্যে আসলেন, তৃতীয় সভা করলেন, সেখানেও অনুপ্রবেশ না একেবারে সুর চড়ালেন রাজ্যের বিরুদ্ধে, শেল্টার দিচ্ছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কোথাও কি এই গোটা সমস্যার সমাধান কি একমাত্র এসআইআর? দেখুন, নিশ্চিতভাবে বলবো গোটা সমস্যার সমাধান শুধু এসআইআর না, কিছুটা সমস্যার সমাধান এসআইআর করতে পারবে। কারণ এসআইআর নতুন কোনো বিষয় নয়, যেমন 2002 সালে হয়েছে এবং 2004 সালের নির্বাচনের প্রাক্কালে হয়েছিল, পরবর্তী সময় 2004 সালের লোকসভা নির্বাচন হয়েছে। ঠিক একই রকম ভাবে সময় সময়ে সারা বছর ধরেই প্রত্যেক নির্বাচনের আগেই কিন্তু ভোটার তালিকা সংশোধনের কাজ হয়ে থাকে। ঠিক একইভাবে এবারেও এসআইআর হচ্ছে এবং যে বিপুল পরিমাণ জনপ্লাবন তৈরি হয়েছে, জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, সারা ভারতবর্ষে 7 থেকে 8% জনসংখ্যা বৃদ্ধির হার। সেখানে পশ্চিমবঙ্গের বর্ডার অঞ্চলের যে সমস্ত বিধানসভাগুলো রয়েছে সেখানে জনসংখ্যা বৃদ্ধির হার 30%। কুচবিহার জেলার দিনহাটা, সিতাই, শীতলকুচি থেকে শুরু করে এই ধরনের বিভিন্ন প্রচুর বর্ডার সংলগ্ন জেলা রয়েছে। ইসলামপুর যেমন রয়েছে আপনার উত্তর দিনাজপুরের ইটাহার থেকে শুরু করে বহু এমন জেলার এমন বিধানসভা রয়েছে যেখানে 30% উপরে জনসংখ্যা কিন্তু বৃদ্ধি ঘটেছে। তো স্বাভাবিকভাবেই এটা প্রশ্ন ওঠে যে এই জনসংখ্যার বৃদ্ধি কেন এত ঘটছে এবং বর্ডার অধ্যুষিত বিধানসভাগুলোতেই কেন হচ্ছে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কোথাও মনে হয় এসআইআর এর সমাধান করতে পারবে। যে এর জন্য কি কর্মসংস্থানের যে সংকট সেটা তৈরি হচ্ছে কি, মানে এই অনুপ্রবেশের জন্য একেবারে বর্ডারে পেরিয়ে যখন ঢুকছে তখন যারা অ্যাকচুয়ালি ভারতবাসী বা বঙ্গবাসী তাদের কোথাও কি কর্মসংস্থান, যারা যুবক যুবতী রয়েছেন সেটা প্রশ্ন উঠছে? দেখুন, শুধু কর্মসংস্থানের প্রশ্নই না, ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে। ডেমোগ্রাফি চেঞ্জটা একটা বড় প্রশ্ন। আমরা ধীরে ধীরে দেখছি যে সামাজিক পরিবর্তন ঘটে যাচ্ছে। যে অঞ্চলগুলোতে আমরা দেখেছি, আজকে ধুবড়ী জেলার কথা যদি বলে আসি, আজ থেকে 30 বছর আগে ধুবড়ী জেলার যে জনসংখ্যার যে ডেমোগ্রাফিক যে পরিস্থিতি ছিল, সেখানে হিন্দু মুসলিম রেশিও সেখানে 60% হিন্দু এবং 40% মুসলিম ছিল। আজকে গিয়ে আপনারা ধুবড়ী ডিস্ট্রিক্টে দেখুন, সেখানে 85% মুসলিম এবং 15% হিন্দু। কিভাবে এই ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, ইউজ পরিবর্তন কি করে হচ্ছে? কেন বর্ডার ডিস্ট্রিক্টগুলোতে, কেন বর্ডার ভিলেজগুলোতে? আপনি ইসলামপুরে দেখুন, একসময় ঈশ্বরপুর নাম ছিল, ডেমোগ্রাফি চেঞ্জ এতটাই বেশি হয়েছে এখন ইসলামপুর হয়ে গেছে, নাম পরিবর্তন হয়ে যাচ্ছে। ইটাহারে দেখুন কি পরিস্থিতি রয়েছে। আজকে আপনারা শীতলকুচিতে দেখুন, আপনারা সিতাইতে দেখুন। তো এমনভাবে ডেমোগ্রাফিক পরিবর্তন, এই পরিবর্তন যেমন আপাত দৃষ্টিতে ডেমোগ্রাফিক পরিবর্তন, কিন্তু যদি এটাকে দূরদৃষ্টি দিয়ে দেখা যায়, এটা সবচাইতে বড় ন্যাশনাল সিকিউরিটি থ্রেট তৈরি হচ্ছে। একসময় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত বাংলাদেশ, ভারত পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ভাগ হয়েছে। মুসলিম লীগ বলেছে তাদের ধর্মের ভিত্তিতে আলাদা দেশ চাই, তাই তাদেরকে আলাদা দেশ বিভাজিত করে ইংরেজরা দুটো পৃথক দেশ দিয়েছিল। তার পরবর্তী সময়েও এই মাটিকে ভালোবেসে অনেকেই থেকে গেছেন। স্বাধীনতার পরবর্তী সময় 8 থেকে 10% বা 15% মুসলিম এই ভারতবর্ষে ছিল। এখন বাড়তে বাড়তে সেটা 30-এর কাছাকাছি হয়ে গেছে। 30 ক্রস করলেই কি তাহলে আবার নতুন দেশের দাবি হবে? পরিস্থিতিটা তো এরকম তৈরি হচ্ছে এবং তাই ন্যাশনাল সিকিউরিটি থ্রেট মনে হচ্ছে। আজকে যারা ভারতবর্ষে থাকে, যারা ভারতবাসী, যারা ভারতবর্ষের মুসলিম, যারা নিজের দেশকে ভালোবাসে, আমরা তাদেরকে সম্মান করি, আমরা শ্রদ্ধা করি এবং সেই মুসলিম ভাইকে বলবো সেও ভারতবাসী, সেও আমার ভাই। কিন্তু যারা বাইরে থেকে, যারা উইদাউট ডকুমেন্টসে এসে এই মাটিতে জোর করে কবজা করে বসছে, যারা এই মাটির খেয়ে এই মাটিতে 6 মাস ইনকাম করে 6 মাস পরে বাংলাদেশে গিয়ে ভারতবর্ষের যারা বদনাম করছে, সেই লোককে আমরা কখনোই মেনে নিতে পারবো না। এদের জন্য এসআইআর হওয়ার প্রয়োজন ছিল, আছে এবং
ইলেকশন কমিশনের ডাইরেকশনে অতি সত্বর পশ্চিমবঙ্গে হতে চলেছে। শেষ একটা জিনিস দিয়ে শেষ করবো, জানতে চাইবো সেই জন্য কি বঙ্গবাসীকে বাঁচার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন স্লোগান দিলেন, বাঁচতে চাই বিজেপি তাই? দেখুন, বিজেপি মানেই দেশভক্ত, বিজেপি মানেই যারা বিদেশি শক্তিকে যারা একেবারেই অবদমিত করে যারা বিশ্বগুরু হতে চায়। আজকে দেখুন, বিজেপি শাসিত ভারতবর্ষ, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারে বিজেপি, সারা বিশ্ব জুড়ে মানুষ দেখুন কিভাবে সম্মানিত হচ্ছে, সমাদৃত হচ্ছে। বিশ্বের দরবারে ভারত আজ বিশ্বগুরু। আপনারা দেখেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার কারো চোখ রাঙানিকে ভয় পায়নি। সে যত বড়ই দেশ হোক, যত বড় বিশ্বের শক্তিধর দেশ হোক, আমেরিকাই হোক আর যেই হোক, পরিষ্কার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন কারো ফোনের ভিত্তিতে নয়। আমাদের যে টার্গেট ছিল, যে অপারেশন সিঁদুর ছিল, সেই অপারেশন সিঁদুর আমাদের যা টার্গেট ছিল, আমরা সেই লক্ষ্যে অবিচল থেকে সেই লক্ষ্যে আমরা টার্গেট করতে পেরেছি। সেখানে আমরা আমাদের লক্ষ্য কখনোই সেখান থেকে সরে যায়। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে টেরোরিজমের সঙ্গে জিরো টলারেন্সের নীতি, যা অপারেশন সিঁদুরের সময় যা ঘটেছিল আমরা দেখেছি, যা পরিলক্ষিত করেছি, সারা বিশ্ব ভারতবর্ষকে স্যালুট করেছে। অনেক শক্তিধর দেশের ভালো নাই লাগতে পারে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কারোর সামনে মাথা নিচু করেনি, এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর সারা বিশ্বের যারা প্রবাসী ভারতীয়, তারা সম্মানের সঙ্গে তারা কিন্তু সারা বিশ্ব জুড়ে তারা রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। 26 আসবে ক্ষমতায় এই রাজ্যে। আজকে পশ্চিমবঙ্গের কথা যদি বলা হয়, দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী বাংলার প্রতি প্রেম এবং ভালোবাসা বারবার ছুটে এসছেন। নিজের মাতৃবিয়োগের পরেও তিনি প্রকল্প উদ্বোধনের কাজে তিনি স্থগিত রাখেননি, তিনি করেছেন। আমরা গতকালকেও দেখেছি তিনি এসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় খুবই দুঃখিত হয়েছে, উনি বলছেন উনি নাকি প্রকল্পের শুরু করেছিলেন। দেখুন, শুরুটা কে করেছিলেন, কে ভেবেছিলেন, সেটা দেখে তো লাভ নেই। জুতা আবিষ্কারের মতন ব্যাপার হয়ে গেল এখানে। ব্রিটিশরাও এর আগে সার্ভে করেছিলেন, জ্যোতিবাবুরাও সার্ভে করেছিলেন, বুদ্ধদেব বাবুও সার্ভে করেছিলেন। কাকে কৃতিত্ব দেওয়া হবে তাহলে? যে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন করেছেন, হাওড়ার সেই নদীর নিচে সুড়ঙ্গ নিয়ে তো ব্রিটিশরাও সার্ভে করেছেন। তাহলে কি ব্রিটিশদের ডেকে নিয়ে তাদেরকে কৃতিত্ব দেওয়া উচিত? মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল বাঙালির সম্মানের স্বার্থে, এবং প্রধানমন্ত্রী যেভাবে বাংলাকে ভালোবেসে একের পর এক উপহার দিচ্ছেন, কালকের মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে তার সম্বর্ধনা করা উচিত ছিল। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় তার মতন, কি বলবো, মানে এমন মুখ্যমন্ত্রী খুব কমই রয়েছে যে যখন ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য প্রধানমন্ত্রী আসেন তখন কৃতিত্ব দেওয়ার স্বার্থে সেখানে উপস্থিত হন না, আবার বিপদে পড়লেই তিনি হাত পাততে ছুটে যান প্রধানমন্ত্রীর কাছে। আমার মনে হয় এটা এই ধরনের প্রধানমন্ত্রী বিরল, এবং ভবিষ্যতে এনাকে নিয়ে রিসার্চ করবার প্রয়োজন আছে। নমনীয় বলছেন তাহলে প্রধানমন্ত্রী? নমনীয় ডেফিনেটলি। যখনই ছুটে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যখনই ছুটে যাচ্ছে, আপনি দেখেছেন তার উদারতার প্রমাণ প্রধানমন্ত্রী, তখনই সহযোগিতা করেছেন। সে আমফান হোক, কোভিডের সময় আমরা দেখেছি সেই দুর্যোগের পরিস্থিতিতেও মাননীয় প্রধানমন্ত্রী কতটা তার ফ্লেক্সিবিলিটি দেখিয়েছেন, কতটা দায়িত্ব দেখিয়েছেন এই বাংলার প্রতি। যে তিরস্কার কোমরে রশি বেঁধে টেনে নিয়ে আসার কথা মুখ্যমন্ত্রী বলেছেন, তবুও কখনো প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে কখনো কোনো ধরনের কুমন্তব্য করেন। সেই কাকরের মিষ্টি দিয়ে দাঁত ভেঙে দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এই ধরনের মন্তব্য কোনো দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কখনোই করা উচিত নয়। এবং তার পরিবর্তেও আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর বিরল ব্যবহার, তার নমনীয় উদার ব্যবহার, এবং সত্যি এই আজকে মাননীয় নরেন্দ্র মোদীজি আছে বলেই সারা দেশ জুড়ে এত উন্নয়নের কর্মযজ্ঞ হচ্ছে, এবং এই উন্নয়নের কর্মযজ্ঞ পশ্চিমবঙ্গেও হোক, পশ্চিমবঙ্গের মানুষও উন্নয়নের ছোঁয়া পাক, সেই আশা রাখবো। এবং 2026-এ ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন সফল হবে, এবং বাঙালিদের
এই যে দিশাহীন অবস্থায় রয়েছে তার থেকে দিশা তিনি দেখাতে পারবেন, এই আশা আমরা প্রত্যেকের রাখি। নিশীথ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা নিশীথ প্রামাণিক তিনি বললেন যে 26-এ পালাবদল এ রাজ্যে হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে স্বপ্ন, সেই স্বপ্ন অর্থাৎ বাংলাকে আরও বেশি উন্নততর রাজ্যে পরিণত করার যে সংকল্প, সেই সংকল্প বাস্তবায়ন হবে। ক্যামেরা ডিকির সঙ্গে দীপন, আজ বাংলা।